যে মিটারটা আমি কিনে নিচ্ছি, সেই মিটারটা আবার আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে। মানে এগুলো কি অবস্থায়? এর জবাব কি? এই নির্বাচনে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ ছাড়া আর তাদের যে গৃহপালিত দল আছে জাতীয় পার্টি, এরা ছাড়া কিন্তু আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। তা আমরা ভারতের পত্রিকা দেখতে পাই বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার আপনার পাচার হয়ে গেছে, কয়েক বিলিয়ন ডলার হ্যাক হয়েছে। কিন্তু সরকার থেকে কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলছে না। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারবে না? হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে আপনারা এই ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে বারণ করে দিচ্ছেন? বাংলাদেশ থেকে এই যে বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে হাজার, হাজার কোটি টাকা। কিন্তু সেই ঋণ কিন্তু পরিশোধ হচ্ছে না। এবং সরকারও কিন্তু সেই ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা করছে না। প্রিপেইড সিস্টেম, এই প্রিপেইড কার্ডের মাধ্যমে ডাকাতি করছে। প্রচুর গ্রাহক কমপ্লেইন করছে যে ২,০০০ টাকা ঢুকালে সে মাত্র পাচ্ছে ৩০০ টাকা, মাত্র পাচ্ছে ৫০০ টাকা। এর কোনো উপযুক্ত জবাবও সে দিতে পারছে না। তার মানে ডিজিটাল চুরি হচ্ছে। যে মিটারটা আমি কিনে নিচ্ছি, সেই মিটারটা আবার আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে। মানে এগুলো কি অবস্থায়? এর জবাব কি? আসলে রাজনীতির কথা কি বলবো? বাংলাদেশে তো এখন আর রাজনীতি নেই। বাংলাদেশে রাজনৈতিক কোনো প্রেক্ষাপটই নেই। সরকার একচেটিয়াভাবে দেশ চালাচ্ছে। এক নায়কতন্ত্র করে দেশ চালাচ্ছে, একদলীয় শাসন কায়েম করেছে। বাংলাদেশের যে গত ৭ জানুয়ারি নির্বাচন হলো, আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রায় ৯০% মানুষ কিন্তু এই নির্বাচনকে বয়কট করেছে। ৯০% মানুষ কিন্তু ভোট দিতে যায় নাই। তার মানে এই সরকার হচ্ছে 10% এর সরকার। এবং এই নির্বাচনে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ ছাড়া আর তাদের যে গৃহপালিত দল আছে জাতীয় পার্টি, এরা ছাড়া কিন্তু আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। তাহলে মাত্র 10% এর সরকার, সে তো আসলে এই দেশের জনগণকে নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। আজকে দেখেন ব্যাংক সেক্টরের কি অবস্থা। আমরা ভারতের পত্রিকা দেখতে পাই বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার আপনার পাচার হয়ে গেছে, কয়েক বিলিয়ন ডলার হ্যাক হয়েছে। কিন্তু সরকার থেকে কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলছে না। কিন্তু এর সত্যতা কতটুকু আছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ জানতে চায়। এর মধ্যেই আবার সরকার নতুন করে বলে দিল যে বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না। তার মানে কি সত্যতা কি এখানে পাওয়া যাচ্ছে? আমরা জানতে চাই। এটা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার তাদের পক্ষ থেকে এটা বলা উচিত যে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারবে না? গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবে সাংবাদিকরা? এতদিন কেন ঢুকে এসছে? আপনারা এতদিন কেন বারণ করেননি? স্বাধীনতার পর থেকে আজকে ৫৩ বছর তো বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা যাওয়া আসা করত। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে আপনারা এই ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে বারণ করে দিচ্ছেন? এর মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকে কোনো বড় ঘটনা ঘটে গেছে? এমনিতে তো আমাদের ব্যাংক সেক্টরের অবস্থা আপনারা ধ্বংস করেই দিয়েছেন। আপনি জানেন যে ইসলামী ব্যাংক থেকে শুরু করে প্রায় প্রতিটা ব্যাংকের নাজুক পরিস্থিতি। আপনার কয়েকটা ব্যাংকে অন্য ব্যাংকের সাথে একীভূত করতে হয়েছে, কারণ তাদের তারল্য সংকট এমন পর্যায়ে চলে গেছে যে তাদের ব্যাংক চালানোটাই এখন দুষ্কর হয়ে গেছে। যার কারণে কয়েকটা ব্যাংককে আমরা দেখেছি একীভূত করতে। আজকে ঋণ খেলাপির যে পরিস্থিতি, বাংলাদেশ থেকে এই যে বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে হাজার, হাজার কোটি টাকা। কিন্তু সেই ঋণ কিন্তু পরিশোধ হচ্ছে না। এবং সরকারও কিন্তু সেই ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা করছে না। এভাবে করে কি একটা দেশ চলতে পারে? এভাবেই তো দেশ চলছে। আমরা স্পষ্ট করে সরকারের কাছ থেকে জানতে চাই। আজকে বিদ্যুৎ সেক্টরের কথা আপনি দেখেন, ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকা তারা নষ্ট করলো। সেই ১,০০০ কোটি টাকা যে তারা নষ্ট করলো, সেইটা এই ক্যাপাসিটি চার্জের মাধ্যমে, কুইক রেন্টালের মাধ্যমে। কিন্তু বিদ্যুৎটা কোথায়? আজকে সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। নতুন করে যে সিস্টেম করেছে আপনার প্রিপেইড সিস্টেম, এই প্রিপেইড কার্ডের মাধ্যমে ডাকাতি করছে। প্রচুর গ্রাহক কমপ্লেইন করছে যে ২,০০০ টাকা ঢুকালে সে মাত্র পাচ্ছে ৩০০ টাকা, মাত্র পাচ্ছে ৫০০ টাকা। এর কোনো উপযুক্ত জবাবও সে দিতে পারছে না। তার মানে ডিজিটাল চুরি হচ্ছে। একটা গ্রাহক সে কষ্ট করে ইনকাম করে, এমনিতেই তো ত্রাহি ত্রাহি অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অবস্থা, তাতে করে তো জনগণ ঠিকভাবে খেতেই পারছে না। সে বিদ্যুৎ ব্যবহার করবে, ২,০০০ টাকা ঢুকলে মাত্র সে ৩০০ টাকা ৫০০ টাকা পাচ্ছে, ১৫০০ টাকা গায়েব হয়ে যাচ্ছে। আজকে আপনার পল্লী বিদ্যুতের অবস্থা দেখেন, যে মিটারটা আমি কিনে নিচ্ছি, সেই মিটারটা আবার আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে। মানে এগুলো কি অবস্থায়? এর জবাব কি? যে মিটারটা আমি কিনলাম, আমার নিজের পয়সা দিয়ে কিনলাম, সেই মিটারটা আবার প্রতি মাসে আমাকে ভাড়াও দিতে হবে। সেটা ডিমান্ড চার্জ দিতে হবে আমাকে। এর কারণটা কি? এভাবেই তো আসলে সরকার চলছে। সরকার তো কোনো নির্দিষ্ট করে জনগণের সুবিধার জন্য কোনো কাজ করছেই না, বরঞ্চ জনগণকে কিভাবে করে তার পকেট কাটা যায় সেই ধান্দা করছে সরকার। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবস্থা দেখেন, ১০০ টাকার নিচে কোনো সবজি নাই। তাহলে মানুষ খাবে কি?
আপনি গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াবেন না, আপনি শ্রমিকদের কোনো বেতন বাড়াবেন না, সরকারি চাকরিজীবীদের আপনি বেতন বাড়াবেন না, আপনি বেসরকারি সেক্টরকে ধ্বংস করে দিবেন, কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো হু হু করে বেড়েই যাচ্ছে। আজকে ডিমের দাম ১৫০ টাকা ডজন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা তো আমরা কখনো দেখি নাই। আজকে চাল যদি একটু ভালো চাল কেউ খেতে চায়, তাহলে তাকে ৮০ টাকা ৯০ টাকার নিচে কোনো চালই নাই। জনগণ চলবে কিভাবে? সরকারের উচিত ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করা, কারণ তারা ব্যর্থ হচ্ছে। তারা গত ১৫-১৬ বছর যে ক্ষমতায় আছে, তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ। ১৬ বছর ক্ষমতায় থাকার পরেও যদি রিজার্ভে নেমে যায় $১৩ বিলিয়ন, তাহলে সেই সরকার তো আসলে কোনোভাবেই নৈতিকভাবে তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আজকে ভারতের নির্বাচন আমরা দেখছি, সেই নির্বাচনে কি চমৎকার করে নির্বাচনটা হচ্ছে, যদিও বা নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করে যাচ্ছে। সেখানে বিচার বিভাগ কেজরিওয়ালকে তারা এই ইডির মাধ্যমে তারা জেল দিল, কিন্তু আদালত কিন্তু তাকে জামিন করে দিল। সরকার চায় নাই যে তার জামিন হোক, অনেকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আদালত দেখেন স্বাধীন, তারা কিন্তু সুন্দর করে একটা রায় দিয়ে দিল এবং তাকে জামিন দিয়ে দিল, যার কারণে সে নির্বাচন ক্যাম্পেইন করতে পারছে। আজকে সেই কেজরিওয়াল একটা কথা বলেছে গতকালকে নির্বাচন ক্যাম্পেইনে, যে ভারত সরকার বাংলাদেশ এবং পাকিস্তানের মতো বিরোধী রাজনৈতিক দলকে জেলে রেখে তারা নির্বাচন করতে চায়। আমাদের জন্য লজ্জার যে পার্শ্ববর্তী দেশ ভারত, তার একজন বড় নেতা সে বাংলাদেশে উদাহরণ টানছে। কি উদাহরণ টানছে? যে বাংলাদেশ সরকার তার বিরোধী পক্ষকে জেল হাজতে রেখে তারা নির্বাচন করতে চায়। এর চেয়ে লজ্জার আমাদের কিছু নাই। বাংলাদেশ সরকারকে তো শুধু বাংলাদেশের জনগণ না, বিদেশের যারা আছে, আন্তর্জাতিক যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে, তারাও তো এই সরকারের সমালোচনা করছে। তাহলে কোন নৈতিক জায়গা থেকে আপনি ক্ষমতায় থাকবেন? আমরা চাই আপনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনি দেখেন না, আপনার জনপ্রিয়তা যাচাই বাছাই করেন।